অধ্যাপক ডক্টর জসিমউদ্দিনকে আজকের এই প্রতিবেদন সম্পর্কে এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আর সম্মানিত উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আর আমার দুই পাশে আমার সম্মানিত কলিগ মহোদয়গণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা শুরুতেই আমি একটু স্মরণ করে নিচ্ছি আমাদের বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা অপরিসীম ছিল, সে 52, 69, 71, 90 এবং 2024 জুলাই যারা আত্মাহুতি দিয়ে আমাদেরকে আজকে এই পর্যায়ে আসার সুযোগ দিয়েছে। পাশাপাশি অনেক ছাত্র জনতা বিভিন্নভাবে আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিন আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম, প্রলম্বিত সময় আমরা ভোট দিতে পারিনি ঠিক মতো। যাই হোক, 24-এর যে অভ্যুত্থানের পরেই আমাদের সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্র জনতার সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা নির্বাচন কমিশন পেয়েছি। আমাদের নির্বাচন কমিশনের প্রথম একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেই আমাদের ভোটার তালিকা সহ একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। তো সেই সুবাদে উনার অর্থাৎ নির্বাচন কমিশনের কাজগুলোকে কমিশন ঠিকমতো করছে কিনা উনি দ্বিতীয় পক্ষ অর্থাৎ পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন। এই প্রথমবারের মতো প্রায় 80টি বাংলাদেশের স্থানীয় 81টি পর্যবেক্ষক সংস্থা নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনের যে কার্যক্রম নির্বাচনকে ঘিরে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। সেগুলো অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়াদা ফ্রি ফেয়ার ক্রেডিবল হচ্ছে কিনা সেটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। তা আজকে আমরা নির্বাচন কমিশন এবং তার সকল সদস্য এবং তার সাথে রিলেটেড সকল মেম্বারদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা জুলাই পরবর্তী সময় জাতিকে তারা একটা সুন্দর চমৎকার ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন উপহার দিয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। আমরা আমাদের যে ভয়েস নেটওয়ার্কের অধীনে আমরা নিবন্ধিত 5টি সংস্থা, হ্যাঁ, আমরা 5টি নিবন্ধিত সংস্থা আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আসনে আমরা 110টি আসনে পর্যবেক্ষণ করেছি। আমরা জানি, এই কথা আমাদের মনে রাখতে হবে, কোনো সিস্টেম 100% পারফেক্ট হতে পারে না। কারণ সেখানে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকবে। সব কিছু মিলে আমরা আমাদের আজকের যেই রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব, এতে আমরা মনে করি এই সায়েন্টিফিক্যালি স্ট্যাটিস্টিক্যালি আমরা মনে করি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন জাতিকে উনি উপহার দিতে পেরেছেন। আর আমাদের এই বিষয়ে আমাদের পর্যবেক্ষণে যে সকল নির্বাচনী ব্যবস্থার যে সকল জায়গায় কিছুটা অসঙ্গতি আছে সেগুলো আমাদের রিপোর্টের তুলে ধরা হবে, আপনারা সেটা দেখবেন। আর এর উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ যে নির্বাচন ব্যবস্থা যাতে আরও শক্তিশালী হয়, আরও স্বচ্ছ হয়, আরও সুন্দর হয়, আরও বিশ্বাসযোগ্য হয়, তাহলে সেই সুপারিশগুলো যাতে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে, সেই সুপারিশমালাগুলো আজকে আমরা দিয়ে যাব এখানে। আমরা আশা করি আপনারা আমাদের এই বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে সমস্ত জাতি দেখবে। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী প্রোগ্রামের জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ স্যার। যথার্থই বললেন যে আসলে আমাদের এবারের নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন ছিল। আপনারা জানেন যে 2008 সালের পরে এবারের নির্বাচন সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল। নির্বাচনে দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক তারা মোটামুটি স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালিত করেছে এবং জনগণ দীর্ঘদিন পরে তাদের রায়ের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছে। এখানে আগের মতো অর্থাৎ মাঝখানে যে 17 বছর যেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, যেই নাটকীয়তা ছিল, সেই বিষয়গুলো এখানে ছিল না। তারপরও যে কোনো কাজে আসলে কিছু বিচ্যুতি কিছু ত্রুটি থাকে। আমাদের এই ত্রুটি বিচ্যুতি কিছু তুলে ধরার উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন নির্বাচন প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছ হয়, আরও বেশি গ্রহণযোগ্য হয়। সেই জায়গা থেকে আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে 110টি আসনে সারা দেশে পর্যবেক্ষণ করেছি, আমাদের সংস্থাগুলো করেছে। 5টি পর্যবেক্ষক সংস্থা আমাদের সাথে সরাসরি কাজ করেছে। এর বাইরেও আরও কিছু পর্যবেক্ষক সংস্থা এবং নাগরিক সংগঠন
আমাদের এই পর্যবেক্ষণ কার্যক্রমে ছিল। সেই আলোকে তাদের রিপোর্টের ভিত্তিতে একটি সামারি আমরা করেছি। সেখানে প্রাথমিকভাবে কিছু বিষয় উঠে এসেছে। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি আমাদের ভয়েস নেটওয়ার্কের নির্বাহী কমিটির সভাপতি এনায়েত হোসেন জাকারিয়াকে। এনায়েত হোসেন জাকারিয়া আমাদের প্রাথমিক রিপোর্ট তুলে ধরছেন। আচ্ছা, বুমগুলো দিকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, বুমগুলো। আচ্ছা, তাহলে পাশাপাশি। খালিদ ঠিক আছে, এটা অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে। মূল কথা অর্থাৎ আমাদের পর্যবেক্ষণের যে উদ্দেশ্য, এই বিষয়টি আমাদের চেয়ারপারসন ডক্টর জসিমউদ্দিন যথার্থই বলেছেন যে আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল, যেহেতু 15 বছর একটা চিত্র গিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা যাতে উন্নত হয় সে ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ এবং সুপারিশ দেয়া, যাতে এখন যারা ভোটার, পরবর্তী যারা ভোটার হবে তারা যাতে নিজেদের ওনারশিপটা ফিল করে, যারা মনে করে যে রাষ্ট্র আমার এবং আমার ভোটের রায়ের মূল্য আছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা পর্যবেক্ষণ করেছি। এখানে আসলে খুবই ব্রিফ আমরা উপস্থাপন করব। বিস্তারিত রিপোর্ট আমরা যেমন নির্বাচন কমিশনকে দেব, পরবর্তীতে আমরা এটা বিভিন্ন ফর্মে প্রকাশও করব। আমরা আসলে 3 ধাপে অর্থাৎ 3 স্তরে এটাকে পর্যবেক্ষণ করেছি। এটি হলো নির্বাচন পূর্বকালীন, আরেকটা হলো নির্বাচনকালীন, আরেকটা হলো নির্বাচন পরবর্তী। অর্থাৎ নির্বাচন পরবর্তী 1-2 দিনের চিত্র আমরা তুলে আনতে পেরেছি, এখনও তো ঘটনা ঘটছে। নির্বাচন পূর্বকালীন আমরা যেটি দেখার চেষ্টা করেছি যে নিরাপত্তা পরিস্থিতি কেমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা বা কীরকম ছিল, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভূমিকা এটি কেমন ছিল, প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ, এবং এটা নিয়ে আমাদের সিলেটে একটা প্রোগ্রাম হয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে, সেটা আলাদা রিপোর্ট হয়েছে। আর এছাড়া নির্বাচন আচরণবিধি পরিপালন, যারা প্রার্থী বা যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে। নির্বাচনকালীন যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, ভোট কেন্দ্রের অবস্থা, নিরাপত্তা এবং নির্বাচন কমিশন কর্তৃক যে ব্যবস্থাপনা ছিল, সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতা ছিল কিনা বা কেমন ছিল, ভোট গ্রহণ প্রক্রিয়া যাচাই এবং স্বচ্ছতা নিরূপণ করা, ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ এবং তৎপরতা পর্যবেক্ষণ করে নির্বাচন সামগ্রিক গ্রহণযোগ্যতা নিরূপণ করা, নির্বাচন পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তার তথ্য সংগ্রহ করা, এবং এক্ষেত্রে প্রশাসন কী ভূমিকা নিয়েছে সেই বিষয়টি পর্যবেক্ষণ করা, সামগ্রিকভাবে নির্বাচনী প্রতিযোগিতায় নিযুক্ত পক্ষগুলোর পারস্পরিক অবস্থা পর্যবেক্ষণ করা, ফলাফল ঘোষণার পর নানা পক্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। এগুলো ছিল আমাদের মোটা দাগে পর্যবেক্ষণের বিষয়। নির্বাচন পূর্বকালীন বিষয় যদি বলি, আগেই বলেছি যে এটি খুবই ব্রিফ আপনাদের সময়ের কথা চিন্তা করে। দ্বিতীয়ত এই পরিসরে অনেক বড় রিপোর্ট দেওয়ার সুযোগ নেই। আমরা মূলত 12 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজটি আমরা দেখার চেষ্টা করেছি। এর আগেই আমরা এই বিষয়গুলো বলেছি। এখানে উল্লেখ্য যে নির্বাচন কমিশন 81টি সংস্থাকে অনুমোদন দিয়েছে, আপনারা জানেন, কিন্তু আমাদের এখানে সীমাবদ্ধতা ছিল অনেক। 3টা বা 4টে অর্গানাইজেশন শুধু ফান্ড পেয়েছে, বাকি অর্গানাইজেশনগুলো কোনো ফর্মে কারো কাছ থেকে কোনো ফান্ড পায়নি। সেই ক্ষেত্রে আমরা যত নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন নির্বাচন কমিশন থেকে নিয়েছিলাম, আমরা আসলে ওই পরিমাণ নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করতে পারিনি। যারা করেছেন তারা বেসিক্যালি ভলান্টিয়ারিং এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছে। ফলে আমাদের নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা যা হওয়ার কথা ছিল তার চেয়ে অপেক্ষাকৃত কম হয়েছে। তো আর এরপরেও সবচেয়ে বড় যে বিড়ম্বনার শিকার আমরা হয়েছি, ইভেন আপনারা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা যারা, সবার ক্ষেত্রে একই ছিল যে এটা কি অনলাইন নাকি অফলাইন।
প্রথমে একটা অনলাইন পোর্টাল করবে, অ্যাপস করবে, এটি নিয়ে বা আমরা রেজিস্ট্রেশন করলাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঠিক ভোটের 2 দিন বা 3 দিন আগে এটি নিয়ে কঠিন একটা অবস্থা। এক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা গিয়ে প্রেশার তৈরি করলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য ওটাকে দিলেন যে ওকে অফলাইনে চলবে। কিন্তু আমরা যারা 81টা সংস্থা, আমরা তখন সমস্যায় পড়ে গেলাম, কারণ সাংবাদিকরা তো অপেক্ষাকৃত এই বিষয়ে অভিজ্ঞ বা তারা বিভিন্নভাবে এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের যারা পর্যবেক্ষক তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসে, অনেকেরই আইটি নলেজ নাই, অনেকের নিজের ডিভাইস নাই ইত্যাদি ইত্যাদি। হাওয়াবার সর্বশেষ ওনারা এটা যখন অনুমোদন করলেন, ঠিক ওই মুহূর্তে পর্যাপ্ত কাগজ অন্যান্য কিছু দিয়ে তারপরে ফিল্ডে পাঠানো, এটা ছিল আমাদের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এরপরেও আমরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে এই বিষয়টিকে উপস্থাপন করেছি। বেশিরভাগ জায়গায় আমরা মোটামুটি ভালো সাড়া পেয়েছি, কিন্তু অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পারেননি বা করেননি, অথবা তাদেরকে ওইভাবে হয়তো মেসেজ দেওয়া হয়নি। এই অবস্ট্রাকল আমাদের পক্ষ থেকে আমরা ফেস করেছি। এখানে নির্বাচন পূর্বকালীন ঘটনায় এখানে মূলত সহিংসতার ঘটনা, আসলে সহিংসতার ঘটনা কিন্তু আমরা যা দেখেছি মিনস আমাদের পর্যবেক্ষকরা যা রিপোর্ট করেছে সেই ডেটার ভিতরে আমরা কিন্তু সবার কাছ থেকে একটা করে ডেটা শিট নিয়েছি। সেই ডেটা আপনারা এইটাকে পূর্ণাঙ্গ ডেটা মনে করবেন না, এটা কিন্তু আমাদের পর্যবেক্ষণের ডেটা। সেক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটেছে 65টি, অর্থাৎ আমাদের রিপোর্ট অনুযায়ী এটা হলো নির্বাচনের পূর্বের ঘটনা। এরপরে নিহতের ঘটনা ছিল 20। এরপরে নারীর উপরে যে সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, এটি পত্রপত্রিকা থেকে আমরা নিয়ে আসলে করিনি। আমরা আমাদের পর্যবেক্ষকরা যেটি করেছে, আমরা আই উইটনেস অথবা নিজস্ব সোর্স থেকে যেটি নিয়ে সেটি নিয়ে সেখানে আমরা 45টি নারীর প্রতি সহিংসতার ঘটনা রেকর্ড করতে পেরেছি। জি, নির্বাচন পূর্বকালীন পর্যবেক্ষণ যেটি, এইটি আমি আসলে পড়ছি না, কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মোটা দাগে যে কথাটি, এই জায়গাটি সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বিরল ঘটনা ঘটেছে। ইভেন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও যে ঘটনা ঘটে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম ঘটনা ঘটেনি। পরিবেশ যদি মোটা দাগে বলি, পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ, প্রার্থীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল অত্যন্ত ভালো। এরপরে প্রতিপক্ষের প্রতি আক্রমণ ছিল সেটা মুখে, ওই বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া এটা ছিল মুখে। কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে প্রতিপক্ষের সাথে যখন দেখা হয়েছে পরস্পর, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন, কোলাকুলি করেছেন। অর্থাৎ সার্বিক বিবেচনায় যদি আমরা নির্বাচনের পূর্ব প্রস্তুতি বা পূর্বের ঘটনা বলি, সেই ক্ষেত্রে কিন্তু পরিবেশ ছিল অত্যন্ত ভালো। কিন্তু এরপরেও ওই স্লাইডে আবার যান, এরপরেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে যা আমরা রেকর্ড করেছি। আপনারা সেই সংখ্যাটি দেখেছেন, কিছু জরিমানা করা হয়েছে, কিছু মামলা হয়েছে, এরপরে অভিযোগ এসেছে। তো সব মিলে আমরা বলবো যে আমাদের নির্বাচন কমিশন কিন্তু এই বছরে যারা বিশেষ করে টপে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের জানা মতে তাদের অনেকেরই বা বেশিরভাগেরই পূর্বে নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল না। সেই বিবেচনায় কিন্তু এই ঘটনাকে খুব সিগনিফিক্যান্ট বলা যাবে না। অর্থাৎ আমরা মোটা দাগে বলবো যে প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সিনসিয়ার এবং সচেষ্ট ছিল। এটা হলো আমাদের এখানের কনক্লুশন। হলফনামা, যেমনটা আগেই বলেছি যে হলফনামা নিয়ে পত্রপত্রিকায় অনেক কথা এসেছে, ঋণখেলাপি অন্যান্য ইস্যু নিয়ে এসেছে। এটি নিয়ে আমরা বলতে যাচ্ছি না, এই খবর অলরেডি আপনারা জানেন। তবে হলফনামা বিশ্লেষণ নিয়ে সিলেটে আমাদের একটি নাগরিক সভা হয়েছে, সেখানে বিস্তারিত চিত্র ওখানে উঠে এসেছে। আচরণবিধি, এখানে আচরণবিধির ঘটনা কিছু ঘটেছে, লঙ্ঘনের ইত্যাদি ইত্যাদি। তবে এই বিষয়টিকে আমরা খুব সিগনিফিক্যান্টলি মনে করছি না। তবে জুলাই পরবর্তী ঘটনা যা ঘটেছে সেক্ষেত্রে এমনটি না হলেই ভালো হতো, কারণ আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছি, নতুন বাংলাদেশ দেখতে চাই। পূর্বের রাজনীতি থেকে আমরা একটি ভালো রাজনীতিতে আসতে চাই। সেই বিবেচনায় ঘটনা যতই কম এবং ছোট হোক না কেন, আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যদিও সংখ্যাটি হয়তো অনেক বড় নাম্বার না। এর আগে আপনারা শুনেছেন যে আমরা পর্যবেক্ষক নিয়োগ করেছি 1069 জন।
কম বেশি 110টি সেন্টার আসন আমরা পর্যবেক্ষণ করেছি বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে, আর 3541 জন পর্যবেক্ষক ওনারা সরাসরি কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেছেন। এক্ষেত্রে বলতে হয় যে কোনো কোনো ক্ষেত্রে ওনারা বাধার সম্মুখীন হয়েছেন, তবে এটি কম সংখ্যক, কিন্তু তারপরেও বাধার সম্মুখীন হয়েছেন। কোনো কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের দ্বারাও হয়েছেন, কোনো কোনো জায়গায় প্রশাসনের কাছ থেকেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি, পেলে হয়তো আমাদের কার্যক্রমটা আরও সুন্দর হতে পারত। যেমনটা আমি অলরেডি এটি কভার করেছি যে এটা উল্লেখযোগ্য সংখ্যক ছিল না, তারপরেও এটি একটি গ্রাফিক্যাল দেখানো হয়েছে। এরপরে যেহেতু অনেক দিন পরে নির্বাচন, আমরা যারা এখানে আছি আমরা সবাই কিন্তু ঢাকা এবং বিভিন্ন জায়গায় নিজেরাও পর্যবেক্ষণ করেছি। কেন্দ্র পর্যবেক্ষণে দেখা যায় যে কেন্দ্রগুলোর সেট আপে কিছু সমস্যা ছিল। একটা স্কুল ধরেন, তার ছোট্ট একটু সিঁড়ি, ওই স্কুলের মধ্যে 5টি সেন্টার, তো এর মধ্যে না আছে সীমানা ঠিক করা, না আছে ভিড় ম্যানেজ করার ব্যবস্থাপনা, না আছে নারী পুরুষের ব্যবস্থাপনা, না আছে বৃদ্ধ, না আছে পিডব্লিউডি লোকের পর্যাপ্ত সাপোর্ট করার ব্যবস্থা, এরকম কিছু ঘটনাও ছিল। এগুলোও আমরা লক্ষ্য করেছি। তবে বড় ক্যাম্পাস বা বিভিন্ন জায়গায় যা ছিল সেগুলো এই সমস্ত সমস্যা আমরা দেখিনি। তবে এখানেও একটি পজিটিভ দিক আছে যে আইনশৃঙ্খলা নিয়োজিত যে আনসার বাহিনী ছিলেন তারা কিন্তু এক্ষেত্রে যারা এই সমস্ত অসমর্থ বা কম শক্তিহীন লোক তাদেরকে তারা সহযোগিতা করেছে, আমরা এটা দেখেছি। এর পাশাপাশি কেন্দ্রে কেন্দ্রে কিছু ইন্টারফারেন্সও হয়েছে বিভিন্ন পার্টির এজেন্ট বা অন্যদের পক্ষ থেকে, এটা আমরা রিপোর্টে যদিও আনিনি, তবে এরকম ঘটনাও ঘটেছে। এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট না বা উল্লেখযোগ্য না, এই কারণে আমরা এটি বলিনি। ভোট গণনা, সারাদিন তো ভোট গেল, ভোটের রেশিওটা আমরা এনেছিলাম, কিন্তু সময়ের বিবেচনা আমরা ওইটাকে এখানে আনিনি। আমরা বিশেষ করে ঢাকার কথা বলবো। ঢাকার প্রথম প্রহরে অর্থাৎ দুপুর পর্যন্ত ভোট কাস্টিংয়ের রেশিওটা ছিল খুবই কম। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, এটা ব্যবস্থাপনা ত্রুটি কিনা বা ভোটাররা দেরিতে গিয়েছেন কিনা জানি না, বাট আমরা ওটা দেখেছি। আর ভোট গণনায় যে বিষয়গুলো উঠে এসেছে, ভোট গণনার ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা ছিল। এরপরে গণনার সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন তারা অনেক ক্ষেত্রে কি বলা যায় যে বোল্ডনেসের পরিচয় দিতে পারেননি, যার কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেরি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এরপরে যাচাই করার ক্ষেত্রে যেমন 2টি ভোট আর এখানে রেফারেন্ডাম হয়েছে, জাতীয় সংসদের ভোট হয়েছে, এই সব জায়গায়ও আমরা মনে করছি যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত এডুকেশন অথবা ট্রেনিংয়ের ঘাটতি ছিল, যেটি আরও অনেক বেশি দরকার ছিল। এই ক্ষেত্রে কর্মকর্তারা এই বিষয়টি আসলে অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারেন নাই, অথবা কোনো কোনো কারণে অনেক কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, দেরি হয়েছে। এরপরে তথ্য সমন্বয়ের ক্ষেত্রে এইটি ছিল একটা উল্লেখযোগ্য দিক যে ভোট শেষ হয়েছে, ভোট গণনাও শেষ হয়েছে, কিন্তু ভোট যে অ্যাকুমুলেশন করা, রিটার্নিং অফিসারের কাছে যাওয়া এবং সেই রিপোর্টটি যথাযথ সময়ে প্রকাশ করা, এই ক্ষেত্রেও কিছু শিথিলতা আমরা লক্ষ্য করেছি। এরপরে একটি কথা আমি আগেও বলেছি যে পর্যবেক্ষকদেরকে ঢোকার ক্ষেত্রে যেমন সমস্যা ছিল, আবার ভোট কাউন্টিংয়ের সময় সেক্ষেত্রেও ভোটারদেরকে পর্যবেক্ষকদেরকে অ্যালাউ করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সমস্যা ছিল। অনেকে ঢুকতে দিতে চাননি, অনেকে বলছেন যে ঊর্ধ্বতনদের সাথে কথা বলবো, আবার অনেকে বলছেন যে না আমার কাছে এরকম কোনো নির্দেশনা নাই, আবার কেউ কেউ বলেছেন যে আমরা তো এইসব ট্রেনিং পাইনি। এইসব ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে পিছনে যান, এই ক্ষেত্রে যে ঘটনাটি আমরা মনে করি যে আসলে এরকম সুন্দর একটি নির্বাচন, এটিকে ক্রেডিবল করার ক্ষেত্রে এটি একটি প্রশ্নবিদ্ধ ঘটনা তৈরি করেছে। এটি না হলেই ভালো হতো এবং এটি করা উচিত ছিল। জি, নির্বাচনকালীন পর্যবেক্ষণ, এখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা সামান্যই কিছু রেফারেন্স সহ এনেছি।
যেমন ঢাকা 5 আসনের একটি কেন্দ্রের কথা বলা হয়েছে, সেখানে জাল ভোটের চিত্র পাওয়া গেছে। 14 আসনের একটি কেন্দ্রে কিছু 31 জন ভোটার এসে ফেরত গিয়েছেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছে। ঢাকা 8 আসনে 8টি কেন্দ্রে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। কুমিল্লা 10 আসনের কেন্দ্রের কথা বলা হয়েছে, এজেন্টকে বুথ থেকে উঠিয়ে নিয়ে পেটানোর তথ্য এসেছে। এগুলো কিন্তু সব এভিডেন্ট। এরপরে ঠাকুরগাঁওয়ের একটা কেন্দ্রের কথা বলা হয়েছে যে পর্যবেক্ষককে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতেই দেওয়া হয়নি। এরপরে বিভিন্ন জায়গার ঘটনা আছে যে এইসব জায়গায় শতাধিক সিলমারা ব্যালট এখানে উদ্ধার করা গিয়েছে। বিশেষ করে শেরপুর অন্যান্য জায়গার চিত্র তো আপনারাই প্রকাশ করেছেন রিপোর্টে অন্যান্য জায়গায়, বাট আমাদের পর্যবেক্ষকের দৃষ্টিতেও এই ঘটনাটি এসেছে। এরপরে সহিংসতার ঘটনা, যে এত বড় একটি সুন্দর নির্বাচন, এত ক্রেডিবল একটা নির্বাচন এবং মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, মানুষের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছে হলো নির্বাচনের পরের যে সহিংসতা। এই ঘটনাটি বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট করেছি, মাত্র কয়েকটি জায়গার, কিন্তু এইটা আসলে একটি ক্রেডিবল নির্বাচনের আনন্দকে সত্যিকার অর্থে ম্লান করেছে, যেটি হওয়া উচিত ছিল না। তবে এক্ষেত্রে প্রশাসনের যথাযথ ভূমিকা লক্ষ্য করা যায়নি। জি, এরপরে আমাদের কিছু সুপারিশ আছে, বিশেষ করে যে নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় গঠন করা, সারা দেশে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা, যাতে হলফনামা অসঙ্গতি নানা বিষয়ে আরও স্বপ্রণোদিত ভূমিকা রাখা সম্ভব হয়। এক্ষেত্রে দুদক, রাজস্ব বোর্ড এবং ইত্যাদি ক্ষেত্রে সমন্বয় করা জরুরি। আচরণবিধি লঙ্ঘন রোধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা, আইন মানার প্রতি আগ্রহী করা দরকার। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের তৎপরতা বৃদ্ধি করতে হবে। নারী, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্বাচনী ব্যবস্থাকে সহজ এবং নিরাপদ করার জন্য সমন্বিত উদ্যোগ। ভয়ভীতি, জালভোট সহ নির্বাচনকালীন অনিয়ম রোধে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি। শেষে দুইটার বিষয় বলবো যে ভোট কেন্দ্র 4 তলা, আমরা নিজেরাই দেখেছি 4 তলা, 5 তলা, 6 তলা, লিফটও নাই। তো সেক্ষেত্রে যারা প্রতিবন্ধী, যারা বয়স্ক, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য খুবই কষ্ট হয়েছে। যদিও নির্বাচন কমিশনের সচেষ্ট ছিল, কিন্তু এইসব জায়গায় যদি এই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে বা কেন্দ্র ওভাবে সিলেক্ট করা হয়, তাহলে দেশের সকল নাগরিকরা, বিশেষ করে যারা শারীরিকভাবে একটু পিছিয়ে পড়া, তারা ভোটাধিকার স্বচ্ছন্দে প্রয়োগ করতে পারবেন। আর বিশেষ করে আমরা যেটিকে মানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি যে রাজনৈতিক কালচার, এই জায়গায় আসলে সবাইকে আমাদের জিততে হবে, কিন্তু দেশটি আমাদের এবং জনগণের রায় হলো মুখ্য। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মী, প্রার্থী, তাদেরকে সত্যিকার অর্থেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এটি সরকার করবে, বিভিন্ন সংস্থা করবে, নির্বাচন কমিশন করবে। দ্যাটস অল। কিছু আছে? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের এখানে